আমরা হচ্ছে এই আলোচনাগুলো আজকেই করলাম এবং আজকেই করব। এরপরে আমরা আসলে এই ধরনের আলোচনা আর করব না। আমরা এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা আসলে মেনলি হাতে কলমে কাজ করা শুরু করে দিব। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্লোচার্ট ডায়াগ্রাম। ফ্লোচার্ট ডায়াগ্রামটাও আমরা রেডি করে ফেলতে পারি। ফ্লোচার্ট ডায়াগ্রাম সম্পর্কে আমাদের আইডিয়া আছে কারো? ফ্লোচার্ট সম্পর্কে জানি এমন কেউ আছে? ভাইয়া ফ্লো চার্ট তো অনেক করেছে টেক্সটাইল রিলেটেড, যে যে কোনো একটা রেসিপি বা যে কোনো কিছু তৈরির জন্য একটা ফ্লো চার্ট থাকে, ধারাবাহিক সিকোয়েন্স থাকে, যেটার পরে এটা এটার পরে এটা। সো এটা জানি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন। ভাইয়া সিফাত। সিফাত, হ্যাঁ, গুড সিফাত। সিফাত বলেছে যে ফ্লোচার্ট ডায়াগ্রাম। ফ্লোচার্ট ডায়াগ্রামটা কি? এটা একটা সিকোয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইউআই ইউএক্স এর জন্য। ফ্লোচার্ট ডায়াগ্রামের মাধ্যমে আমি যদি একটু দেখাই, ফ্লোচার্ট ডায়াগ্রাম, রাইট? আচ্ছা, এখানটায় আপনারা একটু লক্ষ্য করেন, আমরা যদি একটা ফ্লোচার্ট নিয়ে কথা বলি, ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ। ফ্লোচার্ট ডিজাইন করারও কিছু সফটওয়্যার আছে। ফ্লোচার্ট আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা ডিজাইন করবো না। এই ফ্লোচার্ট ডিজাইন করারও কিছু সফটওয়্যার আছে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, যেটা ওয়ার্ড ফাইল, সেই ওয়ার্ড ফাইলেও এই ফ্লোচার্ট ডিজাইন করা যায়। এই দেখেন, আমি যদি একটা ভ্যাকিউম ক্লিনারের কথা চিন্তা করি, ভ্যাকিউম ক্লিনারটা স্টার্ট হলো, দেন স্টার্ট করার পরে মানে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে হচ্ছে পাওয়ার অন করলাম, তারপর হচ্ছে স্ক্যান ইনভায়রনমেন্ট। সে ভ্যাকিউম ক্লিনার একটা অটো ভ্যাকিউম ক্লিনার, সে ইনভায়রনমেন্টটা স্ক্যান করবে, সে কতটুকু এরিয়া ক্লিন করবে, সে একটা ম্যাপ ড্র করে নেবে, স্ক্যান করে সে একটা ম্যাপ ড্র করবে। এরপরে সে একটা রুট ক্রিয়েট করবে যে সে কোন পথে যে এই ক্লিনটা করবে। এখন রুটটা যদি সে জেনারেট করতে পারে, প্ল্যান রুটটা যদি হয়ে যায়, হয়ে গেলে রুটটা ফলো করবে। যদি না হয় সেক্ষেত্রে কি করবে? ভ্যাকিউম অন হবে। ভ্যাকিউম অন হয়ে দেন হচ্ছে আবার এই রুটটা মানে রুট ফলো না করে সে অটোমেটিক এটা আপনার মানে রুটটাকে ফলো করবে। মানে এই রুট জেনারেটই করতে হবে তা কিন্তু না, এটা একটা কন্ডিশন। ভ্যাকিউম অন কি, যদি অন থাকে তাহলেই সে রুট ফলো করবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে রুট যখন ফলো করলো, ফলো করার পরে রুটটা কি কমপ্লিট করলো? রুট মানে কি? যেই পথে সে যে কমপ্লিট করবে মানে ক্লিন করবে, এরপরে রুটটা যদি ফিনিশ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে ভ্যাকিউম অফ হয়ে যাবে অটোমেটিক। আর যদি রুট ফিনিশ না হয় তাহলে কি আপনার ব্যাটারি লো? যদি ব্যাটারি লো ইয়েস হয় তাহলে ভ্যাকিউম অফ হয়ে যাবে। যদি নো হয় তাহলে ভ্যাকিউম কি ফুল? যদি ইয়েস হয়, ভ্যাকিউম ফুল মানে ভ্যাকিউমের ভিতরে ময়লা কি একদম ফুল হয়ে গেছে? তাহলে যদি ময়লা ফুল হয়ে যায় তাহলে ভ্যাকিউম অফ হয়ে যাবে। যাক, এগুলো যদি আলোচনা করি আপনাদের মাথা কনফিউজড হয়ে যাবে। আমি একটু দেখাই ফ্লোচার্ট ডায়াগ্রাম ফর ই কমার্স। এই যে দেখেন, আচ্ছা স্টার্ট। ফার্স্টে ওরা যেটা করছে যে স্টার্ট মানে হচ্ছে আমার প্রসেস শুরু, আমার ইউজার জার্নি বা আমার কাজের প্রসেস শুরু। ফার্স্টে হচ্ছে রেজিস্টার। যদি রেজিস্টার্ড ইউজার ইয়েস হয় তাহলে লগ ইন করতে পারবে, যদি রেজিস্টার নো হয় তাহলে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো আমরা আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রসেসটা করলেও আমরা অর্ডার নিতে পারবো, না করলেও অর্ডার নিতে পারবো। কারণ অনেক ইউজার আছে যারা রেজিস্ট্রেশন করে আসলে অর্ডার দিতে চায় না। কয়টা ওয়েবসাইট আমরা রেজিস্ট্রেশন করবো? অনেক সময় আমি নিজেই ফেসবুকে ঢুকতে যাই, ভুলে যাই পাসওয়ার্ড কী যেন ছিল, 4-5 বার রং পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর দেখা গেছে মাঝে মাঝে ফরগেট পাসওয়ার্ড দিয়ে ফেলি। ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিকভারি করতে হয়। সো এত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এত পাসওয়ার্ড আসলে মনে রাখা সম্ভব হয় না। সো এই কারণে আমরা যেটা করেছি, আমাদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে অপশনাল রেখেছি। যে হ্যাঁ, তুমি চাইলে রেজিস্ট্রেশন করতে পারো, না চাইলেও কোনো প্রবলেম নেই, উইদাউট রেজিস্ট্রেশন তুমি অর্ডার দিতে পারো। অলরাইট, সো এখানে লগ ইন করলো, লগ ইন করার পরে দেখেন শপে আসলো। যদি শপ করে সে কি করবে? সে যদি শপ না করে তাহলে সে তার ভিউ অ্যাকাউন্ট স্ট্যাটাস, ঠিক আছে, লগ ইন করার পরে সে আবার সেই শপে ফিরে যাবে, আবার এই অ্যাকাউন্টটা দেখে সে আবার লগ আউটও করে ফেলতে পারে। সো সে যদি শপিং করে তাহলে তাকে কী করতে হবে? ভিউ অথবা সার্চ করতে হবে আইটেম, অ্যাড আইটেম টু কার্টে অ্যাড করতে হবে। এরপরে ডিসপ্লে কার্টটাকে দেখবে। তারপর হচ্ছে চেঞ্জ কার্ট আইটেম যদি সে করে, যদি নো হয় তাহলে চেক আউট,
যদি ইয়েস হয় তাহলে চেঞ্জ আইটেম কোয়ান্টিটিস, তারপরে হচ্ছে আবার চেক আউট থেকে কোথায় চলে যাবে, চেক আউট থেকে চলে যাবে শপিং কার্ট, শপিং কার্ট থেকে সে চলে যাবে হচ্ছে গিয়ে এখানে তার ইনফরমেশন দিবে, পেমেন্ট চেক আউটের পরে সে কী দিবে, তার ইনফরমেশন, তার অ্যাড্রেস হাবি যাবে এগুলো সে দিল, দেওয়ার পরে সে পেমেন্ট ইনফরমেশন টু মার্চেন্ট, সে তার পেমেন্ট মেথডটা দিল, পেমেন্ট মেথডটা কি যদি অ্যাপ্রুভ হয় তাহলে হচ্ছে সে বিল ইন্টিগ্রেটেড হবে, পয়েন্ট অফ সেল ইন্টিগ্রেটেড হবে, পজ পয়েন্ট অফ সেল, আর যদি না হয় তাহলে আবার শপিং কার্টে যেয়ে তার ইনফরমেশন অ্যাড করতে হবে। যদি পজ বা তার বিল কমপ্লিট হয়ে যায় তাহলে শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং মানে তার ডেলিভারি সিস্টেমটা চলে আসবে, ডেলিভারি সিস্টেমটা যদি কমপ্লিট হয়ে যাবে অর্ডার কনফার্মেশন এন্ড প্রসেস। ওকে, সো এভাবে করে একটা টোটাল প্রসিডিউর, আলহামদুলিল্লাহ সরি, এই টোটাল প্রসিডিউরটা হচ্ছে গিয়ে আপনাদের একটা ডিজাইনের মাধ্যমে একটু ওয়েট করি, হ্যাঁ 5টা মিনিট। হ্যালো হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমি এক্সট্রিমলি সরি, আসলে আমার কালকে রাত থেকে আসলে এত ঠান্ডা লেগেছে, এখন তো ভয় লাগছে যে করোনা তো আমার আল্লাহ মাফ করুক। সো হ্যাঁ ডাক্তার দেখাই ফেলেন, আমার কিন্তু হওয়ার পরে এইভাবে দিন আমি প্রায় ঘ্রাণ পাচ্ছিলাম না, কোনো মানে স্মেল নাই, মানে প্রায় 4-5 দিন মতো দিন আমি ডক্টর দেখাইছি, এখন বাড়ি মোটামুটি তাও
এটা তীব্র গন্ধ এটা পাচ্ছি, বাট এটা নরমাল হালকা গন্ধটা আমি পাচ্ছি না। আচ্ছা, মানে আমি আসলে দেখি চিন্তা করতেছি, অবশ্য আমার জ্বর নাই তো, জ্বরটা থাকলে আমি অবশ্য আর রিস্ক নিতাম না, বাট এখন ঠান্ডাটা আছে শুধুমাত্র, আর ওয়েদারটা চেঞ্জের কারণে অনেক সময় এই প্রবলেমটা হয়। তারপরে দেখি আরেকটা দিন যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই একটা ব্যবস্থা করবো। ডাক্তার দেখাই পড়াটাই বেটার হবে এই সময়, তো হ্যাঁ একটু হ্যাঁ, রিস্ক। আসলে একটু ভয় লাগে আসলে, এখন হাঁচি দিলে আমার এখন মনে হয় যে এই করোনা চলে আসছে। সো যাই হোক, সো আমাদের এই যে ইউজার ফ্লো ডায়াগ্রাম, যেটা ইউজার ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে, হয়ে গেল। ইউজার ফ্লো ডায়াগ্রাম বা হচ্ছে ফ্লো চার্ট ডায়াগ্রাম, যেটাই বলি না কেন আমরা, এই ইউজার ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট ডায়াগ্রামের মাধ্যমে আমি কিন্তু সহজেই আমার টোটাল যেই কাজের যেই ইয়েটা, প্রসিডিউরটা আমি কিন্তু বুঝতে পারছি। আমার হোম পেজে কী কী জিনিস থাকবে, আমার আর্টবোর্ডে কী কী জিনিস থাকবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পারছি, তাই না? সো এই জিনিসগুলো আমাকে হেল্প করবে ডিজাইনের ক্ষেত্রে, এবং এই জিনিসগুলোই আমাকে আমার ক্লায়েন্টকে বুঝাইতে সুবিধা হবে। ক্লায়েন্টকে এখন যদি বলে যে আমার একটা ক্লায়েন্ট এসে কী বলে, আমি আপনাদেরকে বলি, ক্লায়েন্ট এসে বলে আমার একটা বিজনেস আছে, আমার বিজনেসটা হচ্ছে গিয়ে আমি অনলাইনে মোবাইল বিক্রি করি, এখন আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার ফেসবুক পেজ আছে বা আমার টুইটার পেজ আছে, আমার শপিফাইতে পেজ ছিল, এখন আমার পার্সোনাল একটা নিজের পেজ করতে চাই, তো এখন আমি কী করবো? সো তখন আপনাকে বুঝাইতে হবে, স্যার প্লিজ লেট মি নো অ্যাবাউট ডিটেল অ্যাবাউট ইউর বিজনেস, আপনি আপনার বিজনেসটা আমার কাছে এক্সপ্লেইন করুন, প্লিজ এক্সপ্লেইন ইউর বিজনেস। তখন সে তার বিজনেস প্রসিডিউরটা আপনার সাথে এক্সপ্লেইন করলো, সে এতটুকু কাজই করলো। এরপরে আপনার যে কাজটা, সেটা হচ্ছে আপনার নিজেকে এই রিকোয়ারমেন্টগুলো বানাইতে হবে। হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে ভাই আমি তো ডিজাইনার, আমি কেমনে বানাবো, আমার তো আর নলেজ নাই সফটওয়্যার সম্পর্কে। এটা কি খুব আহামরি নলেজ থাকার প্রয়োজন আছে? কারণ ইউনিক বিজনেস তো কেউ করছে না, সবাই তো কম বেশি কমন বিজনেসগুলোই করছে, বেশিরভাগ ক্ষেত্রে কমন। ইউনিক বিজনেস বলতে কী আছে? ইউনিক তো কোনো বিজনেসই নাই, সব তো ধরনের বিজনেসই তো হয়ে গেছে অলমোস্ট, তাই না? ম্যাক্সিমাম ইউনিক আছে, হয়তো দুই একটা ইউনিক বিজনেস অবশ্যই আছে, আছে আইডিয়া তো অনেক ইউনিক ইউনিক আইডিয়া নিয়ে অনেক কাজ করছে, বাট ম্যাক্সিমামে আমি যেই কাজগুলো পেয়েছি ম্যাক্সিমাম কমন কমন যেই বিজনেসগুলো আছে এগুলোর ভিতরেই পেয়েছি। আনকমন একটা কাজ পেয়েছিলাম আমি অনেক আগে, এটা বাংলাদেশে একটা কাজ, এটা হচ্ছে কি আপনাদের মানে একটা, মানে আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে কি আপনার কৃষকদেরকে নিয়ে একটা অ্যাপস বানানোর চেষ্টা করেছিল। সো তখন ওই ওই কাজটা একটু ডিফারেন্ট ছিল, কারণ কৃষকরা আমরা সাধারণত জানি যে আমরা এক হাতে মোবাইল ইউজ করে অভ্যস্ত, কিন্তু কৃষক লেভেলের যারা কাজ করেন তারা কিন্তু একটু সাধারণ মানুষ, সরল মানুষ, তাই না, সরল মনের মানুষ, তারা কিন্তু এক হাতে ফোন ইউজ করে না, তারা ইউজ করে দুই হাতে ফোন, এক হাতে ফোনটা ধরে রাখে, আরেক হাতে স্ক্রিনের টাচ বাটনটা আরেক আঙুল দিয়ে টাচ করে ব্যবহার করে অভ্যস্ত তারা। সো তাদের ব্যবহারের এক ধরনের প্যাটার্ন, আমাদের ব্যবহারের এক ধরনের প্যাটার্ন, এই ধরনের জিনিসগুলো একটু কনফ্লিক্ট করেছিল। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কমন জিনিসই পাবেন। কমন জিনিসের মধ্যে এই বিজনেস অ্যানালাইসিস করবেন আপনারা, ওকে? বিজনেস অ্যানালাইসিসের মধ্যে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। কম্পিটিটর কি? আপনার এই রিলেটেড কাজ, যেমন গ্যাজেট অ্যান্ড গিয়ার নিয়ে কাজ করছে কারা, ঠিক আছে, গ্যাজেট নিয়ে কাজ করছে কারা, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কারা কাজ করছে, তাদের একটা লিস্ট তৈরি করে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন, তাদের যে সাজানোর স্টাইলটা সেটা ফলো করেন। আমি বলবো না কপি করেন, আমাদের আবার একটা স্বভাব আছে, আমরা যদি কেউ বলি যে ভাই এটা একটু ফলো করেন, আমরা ফলো না, আমরা একেবারে সরাসরি হুবহু কার্বন কপি, যেটাকে বলে কার্বন কপি করে দিই। এই কাজটা করা যাবে না, তাহলে আপনার নিজস্বতা বলতে কিছু থাকলো না, নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে কিছু থাকলো না। আপনি আইডিয়া নেন, আপনি সাজেশন নেন, আপনি ফলো করেন, মানে যে কপি করতে হবে মানে এটা ঠিক না। এখানে সে সার্চ অপশনটা এখানে দিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে এখানে সার্চ অপশনটা এখানে না দিলেও হয়, আপনিও আপনার মতো করে দেন। সো এভাবে করে আসলে আপনাদের মানে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই ডাটা ফ্লো ডায়াগ্রাম হোক বা একটা ইউজার জার্নি ম্যাপ হোক, আপনারা রেডি করে ফেললেন। এরপরে আপনারা এই ইউজার জার্নি ম্যাপটাকে আপনারা আপনাদের ডকুমেন্টেশনে অ্যাড করে নেন। আমি যদি এখান থেকে ইনসার্টে ক্লিক করি ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে আমি ইমেজটাকে আপলোড করে ফেলি। সো এই হচ্ছে গিয়ে আমার স্টেপ 2।
এটা বুঝতে পেরেছি কিনা, এই ইউজার জার্নি ম্যাপটা বুঝতে পেরেছি কিনা, বুঝি নাই কে এমন কেউ আছি? কেউ বুঝি নাই এমন কেউ আছে? আচ্ছা, কে বুঝতে পারছি? আমি বুঝতে পারছি ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আমাকে বলেন যে এখানে ট্র্যাক অর্ডার বলতে কি বোঝাচ্ছি আমি? ভাইয়া ট্রাক অর্ডার বলতে যে এখানে আমি অর্ডারটা কনফার্ম করার পরে তারা যে আমাকে একটা নাম্বার দিয়ে দিবে, যেটা দ্বারা আমি অর্ডারটা কোথাবে ট্র্যাক হচ্ছে, আবার যে শিপিং হচ্ছে কিনা বা আমার অন দা ওয়ে কিনা এটা আমি ট্র্যাক করতে পারবো। আচ্ছা, অর্ডারটা যখন ট্র্যাক করবেন, অর্ডারের কি কি জিনিস আপনি ট্র্যাক করবেন, মানে কি কি ইনফরমেশন আপনি পাবেন? অর্ডার ট্র্যাক বলতে কি বুঝেন? ট্রাক বলতে ভাই যে অর্ডার আসলে ট্রেস করতে পারছি যে এটা কোথায় আছে, এখন যে কোন পজিশনটা আছে, এটা অন দা ওয়ে নাকি যে শিপিং অবস্থা আছে নাকি কেবল স্টোর থেকে আউট হলো, এটা প্যাকিং করা হচ্ছে নাকি, এরকম কিছু একটা বোঝানো হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো চমৎকার। এখানে মানে যেই অর্ডার ট্র্যাক বলতে বোঝাচ্ছি কিছু ইনফরমেশন আমাকে দেখাবে এই অর্ডার সম্পর্কিত। প্রথম ইনফরমেশনটা কি, আমি কি অর্ডার করেছি, কোন প্রোডাক্টটা অর্ডার করেছি এটা দেখাবে। সেকেন্ড হচ্ছে এই প্রোডাক্ট এখন কোন কন্ডিশনে আছে, এটা কি আপনার প্যাকেজিং অবস্থায় আছে, এটা কি এখন ডেলিভারি ম্যানের হাতে আছে, এটা কি এখন আমার স্টোরে আছে নাকি এটা আমার ওয়্যার হাউসে আছে, বা এটার কী অবস্থায় আছে, এটার কারেন্ট স্ট্যাটাসটা কী দেখাবে। এবং এই ট্র্যাকিং অর্ডার করতে করতে আপনি দেখতে পাবেন যে আপনার সম্ভাব্য ডেট কবে, আপনি ডেলিভারি পাওয়ার একটা সম্ভাব্য ডেট শো করে দেয় যে আপনি এই তারিখের মধ্যেই ডেলিভারি পাবেন। যদি না পান সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট করেন সাপোর্টে। ওকে, সো এই ধরনের ট্র্যাক আইডি। সো আমি ধরে নিচ্ছি যে সবাই মোটামুটি ইউজার জার্নিটা বুঝতে পারছি। এই ম্যাপটা থেকে কি আমরা বুঝতে পারছি যে আমাদের এই ওয়েবসাইটে কয়টা পেজ হবে? এখানে পেজ হবে একটা। সার্চ যদি আমি আলাদা একটা পেজ ক্রিয়েট করে ফিল্টার অপশনগুলো রাখি, এটা একটা পেজ। দুইটা ভিউ প্রোডাক্টগুলো ভিউ করার পেজ একটা। তিনটা বাই প্রোডাক্ট ভিউ প্রোডাক্ট কিন্তু অলমোস্ট সেম, এটা তো জানি আমরা। বাই প্রোডাক্ট কিন্তু আলাদা কোনো পেজ হবে না, এটা অ্যাকচুয়ালি অ্যাড টু কার্ট হবে, তাই না? এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করে দিতে পারবো আমি। কার্ট চেক, এই যখন ভিউ প্রোডাক্টে যাবে বাই প্রোডাক্টে আমরা যেটা রাখবো কার্টের ভিউটা রাখবো। কার্টের ভিউ, কার্ট মানে কি বুঝি আমরা? কার্ট কি? এই যে এই ওয়েবসাইটে দেখেন এটা একটা কার্ট। আমরা যখন সুপার শপগুলোতে যাই ঝুড়ি নিয়ে শপিং করি না, অনলাইন প্ল্যাটফর্মেও এটা একটা ইমাজিনেশন যে আমি ঝুড়ির মধ্যে রাখলাম। এটা একটা কাল্পনিক ঝুড়ি যেই কার্টের মধ্যে রেখে আমি পরে দেখতে পাবো যে আমি কোন কোন প্রোডাক্ট, সে আমি যদি এখানে ক্লিক করি, এই প্রোডাক্টটা আমি ভিউ করি, নেট খুবই স্লো আমার এখানটায়। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এই দেখেন আমার এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে গিয়ে হয়তো বা কোনো একটা এই ব্র্যান্ডের কিছু একটা। সো এখানে আচ্ছা, এটা হচ্ছে কেস, মানে ফোনের পিছনের ব্যাক কভার যেটা আর কি। এই ব্যাক কভারের ডিটেল, কালার কী কী আছে, এটার ইমেজগুলো দিয়ে দিচ্ছি। এই যে অ্যাড টু কার্ট বা বাই নাও, অ্যাড টু কার্ট দিলে কী হবে, আমার কার্টে চলে যাবে। আর বাই নাও দিলে আমাকে সরাসরি নিয়ে যাবে পেমেন্টের পেজে বা আমার ইনফরমেশন পেজে। ওকে, সো আমি যদি এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিই তাহলে দেখবেন যে এখানে কার্টে অ্যাড হয়ে যাবে এবং কার্টের উপরে 1 লেখা আসবে। আচ্ছা, এখানে প্লিজ সিলেক্ট কালার আছে, ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাডেড টু কার্ট, ক্লিক হেয়ার টু ভিউ কার্ট। এই ভিউ কার্টটাই হচ্ছে আমার বাই নাও পেজ। অথবা আমি যদি বাই নাওতে ক্লিক করি, বাই নাওতে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে সরাসরি কোন পেজে, আমার পেমেন্ট পেজে, রাইট? চেক আউট পেজে, সরি, এই চেক আউট পেজে। আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, আমি যদি এখানে বাই নাওতে বা অ্যাড টু কার্টটা ভিউ করি, এই যে আমার প্রোডাক্ট দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, টোটাল প্রাইসটা দেখাচ্ছে, আমি যে প্রসিড টু চেক আউট, এরপরে আমাকে নিয়ে যাবে কোথায়? চেক আউটে। ভিউ কার্ড দিল, এই প্রোডাক্টটাই আমাকে লিস্ট আকারে দেখাবে। এই যে চেক আউটে যাওয়ার পরে আমাকে দেখেন একটা ইনভয়েস দেখাইলো। এই যে ইনভয়েস, এই যে সেন্ড অ্যাজ এ গিফট, এই যে পেমেন্ট মেথড, এখানে একটা পেজের মধ্যেই ওরা দিয়ে দিছে। শিপিং অ্যাড্রেস, আপনার নাম কি, আপনার ফোন নাম্বার কি, ঠিক আছে, আপনার জেলা কোনটা, আপনার ইমেল অ্যাড্রেস কি, বিলিং অ্যাড্রেস, সব কিছু। পেমেন্টটা কীভাবে করবেন, ক্যাশ অন ডেলিভারি,
কার্ড অন ডেলিভারি, মানে আপনি ডেলিভারিতে কার্ড দিয়ে পে করবেন, ক্যাশ দিবেন ডেলিভারিতে, অথবা ডেবিট কার্ড, ডেবিট অ্যান্ড কার্ডস, অনলাইন পেমেন্টস, ঠিক আছে। এবং শিপিং মেথডটা কি, ইনসাইড ঢাকা সিটি 3 to 5 days ডিউরিং কোভিড-19। এইভাবে একটা ইনফরমেশন দিয়ে দিল, আপনার প্রোডাক্টের প্রাইস ট্রাইস সব কিছু দিয়ে দিল। এখানে আমরা চাইলে একটা অপশন রেখে দিতে পারি ডিসকাউন্ট অফার বা গিফট অফার। এখানে আপনি চাইলে ওই প্রোডাক্টের একটা ভাউচার বা একটা কুপন অ্যাড করে দিতে পারেন, যার কারণে এটা 1190 টাকার প্রোডাক্টে আপনাকে একটা ডিসকাউন্ট দিবে। এরপরে কনফার্মেশন অর্ডারে দিয়ে দিবেন। কনফার্মেশন অর্ডার দেওয়ার পরে আপনি যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিচ্ছেন, আপনি কোনটা দিচ্ছেন, ডেবিট কার্ড, ক্যাশ অন ডেলিভারি, যে কোনো একটা দিবেন, তাই না? সো আপনি যদি ক্যাশ অন ডেলিভারি দেন তাহলে তো আপনার কাছ থেকে পেমেন্টের আর কিছু চাবেন। আমি যদি ডেবিট কার্ড অ্যান্ড অনলাইন পেমেন্ট দিই, সে বিকাশ, নেক্সাস বা আদার্স অনলাইন ব্যাঙ্কিংগুলো দিই, তাহলে আমার কাছে কার্ডের নাম্বার চাবে, ফোন নাম্বার চাবে, বা কি রিলেটেড অনলাইনের কী কী জিনিস লাগে সেই ইনফরমেশনগুলো আমার কাছে চাইবে। আমি যখনই সেটা ফিল আপ করে ওকে দিয়ে দিব, তখন আমার প্রোডাক্টটা কী হবে, কনফার্ম হয়ে যাবে, তাই কি না? সো এই চেক আউটটা একটা পেজ, রাইট? চেক আউট কি একটা পেজ, ওকে। বাই প্রোডাক্ট একটা পেজ, চেক আউট একটা প্রোডাক্ট। এরপর পেমেন্ট মেথড, ওই যেটা বললাম, যদি আমার ক্যাশ অন ডেলিভারি বাদে অনলাইন পেমেন্ট হয়, ওইটার জন্য একটা পেমেন্ট মেথড অ্যাড করা লাগে, মানে পেমেন্ট প্রসিডিউর। এটার জন্য ব্যাকএন্ডে কিছু কাজ আছে, ব্যাকএন্ড দরকার নেই। আমার ডিজাইন নিয়ে যদি বলি, পেমেন্ট হলো, পেমেন্ট হওয়ার পরে পেমেন্ট যদি কমপ্লিট হয়ে যায়, অর্ডার কনফার্মেশন একটা মেসেজ আসবে, একটা ইন্টারফেস আসবে, ওখান থেকে আপনাকে ট্র্যাক আইডি, ট্র্যাক নাম্বার, অর্ডার আইডি, অর্ডার নাম্বার সব কিছু দিয়ে দিবে। এরপরে আপনি কন্ট্যাক্ট সাপোর্টে ক্লিক করলে কন্ট্যাক্ট সাপোর্টে আপনি মেসেজ করতে পারেন, ইনস্ট্যান্ট মেসেজ করতে পারেন, অথবা কল করতে পারেন, এই ধরনের অপশন, মেসেজ, ইমেল পাঠাতে পারেন। এরপর হচ্ছে ডেলিভার প্রোডাক্ট, এটা কোনো পেজ দরকার নাই, আমাদের যেই ট্র্যাক অর্ডার, এই পেজের মধ্যে ডেলিভারি প্রোডাক্টটা সাকসেসফুলি হয়ে যাবে, ওকে টিক চলে আসবে। এবং রিভিউ প্রোডাক্ট, এটা বায়ার চাইলে আপনার ওই প্রোডাক্টের পেজে যেয়ে বা তার এই যে ট্র্যাক আইডি দিয়ে হিস্টোরি থেকে সেই প্রোডাক্টের রিভিউটা দিতে পারে। সো কয়টা পেজ হবে আমাদের, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, 9টা 10টা, টোটাল 10টা পেজ হবে আমাদের। সো আমরা আগামী 2 দিনে এই 10টা পেজ ডিজাইন করে ফেলবো, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনিওয়ান? কারো কিছু জানার থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, সবাই সাইলেন্ট। আচ্ছা ঠিক আছে। সো আপনারা এক কাজ করেন, নামাজের জন্য আজান দিয়ে দিয়েছে, আপনারা কাইন্ডলি সবাই একটু নামাজটা পড়ে নেন। সো আমরা যেটা দেখছিলাম যে আমাদের ইউজার জার্নি ম্যাপটা সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছি। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হোম পেজটা ক্রিয়েট করা। হোম পেজে আমি তাহলে কী কী জিনিস রাখতে পারি দেখেন, এখানে হোম পেজে আমি ওভারঅল এখানে যেই যে জিনিসগুলো আছে, যেমন পেমেন্টটা বাদে, পেমেন্ট, অর্ডার ট্র্যাকিং, হাউ টু, অর্ডার ট্র্যাকিংটা আমরা হোম পেজে রাখতে পারি, নো প্রবলেম। ইনস্ট্যান্ট মেসেজিং থাকবে, কমেন্ট সেকশনটা আমরা থাকবে, কমেন্ট সেকশনটা কোথায় থাকবে, এই ভিউ প্রোডাক্টের ভিতরে থাকবে, তাই না? ভিউ প্রোডাক্ট যখন ভিউ করবে তখন সে কমেন্ট করতে পারবে, তাই না? একইভাবে উইশ লিস্টটা কোথায় থাকবে, কেউ বলতে পারবেন উইশ লিস্টটা কোন পেজে রাখবো আমরা? উইশ লিস্ট প্রোডাক্ট ই করার সময়, মানে সিলেক্ট করার সময় তো উইশ লিস্ট আসে। এক্স্যাক্টলি, এই বাই প্রোডাক্টের আগের যে স্টেপটা ভিউ প্রোডাক্ট, সেখানে আমরা উইশ লিস্ট রাখতে পারি। আমরা চেক আউটটা কোথায় রাখবো? চেক আউটের জন্য চেক আউট পেজেই রাখবো, রাইট? রিভিউর জন্য আমরা কোথায় রাখবো? আফটার চেক আউট, আফটার ডেলিভারি, দেন হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট পেজে যেয়ে আমরা রিভিউ দিতে পারবো, বা আমাদের হিস্টোরি থেকে আসবে যে রিভিউ দাও। অ্যাড টু কার্টটা যাবে হচ্ছে গিয়ে ভিউ প্রোডাক্টে, রাইট? সাপোর্ট সেন্টার, সরি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি আমি। এই সাপোর্ট সেন্টারটা কোথায় থাকবে? সাপোর্ট সেন্টারটা আমরা ড্যাশবোর্ডে বা হোম পেজে রাখতে পারি, তাই না? লগ ইন, সাইন আপ, তাই না? সাপোর্ট সেন্টারে থাকবে, লগ ইন করতে পারবে, লগ ইনটাও আমরা রাখতে পারি, সাইন আপটাও রাখতে পারি। আচ্ছা, এখানে যদি সাইন আপ করে আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যে অ্যাকাউন্ট, তাই কি না? অ্যাকাউন্ট সেটিংস বা অ্যাকাউন্ট ইনফরমেশন, আলহামদুলিল্লাহ, অ্যাকাউন্ট ডিটেলস, ওকে। এই অ্যাকাউন্ট ডিটেলসটা আমরা এখানে রেখে দিতে পারি। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেলসটা কি? অ্যাকাউন্ট ডিটেলসটা হচ্ছে কেউ যদি সাইন আপ করে লগ ইন করে,
লগ ইন করার পরে সে তার নিজস্ব কিছু ইনফরমেশন দেখতে পারবে, তার অ্যাকাউন্টের, তার পারচেস স্টোরি, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার। সে বারবার ওই এই জায়গাটায় যে পেমেন্ট পেজে যে বারবার তার পেমেন্ট মেথড, তার নেম, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস এগুলো অ্যাড করার দরকার নাই। সে যদি একবার অ্যাকাউন্ট ডিটেলসটা ক্রিয়েট করে নেয়, অটোমেটিক এই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে, তাই না? সে যতবার পারচেস করবে ততবার তাকে এগুলো ফিল আপ করতে হবে না, একবার জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলে সেই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে অটোমেটিক এগুলো ফিল হয়ে থাকবে। সে যদি চায় তাহলে ফিল করা যে জিনিসগুলো থাকবে, টেক্সটগুলো বা ইনফরমেশনগুলো, সেগুলো এডিট করতে পারবে, বাট নতুন করে তাকে আবার টাইপ করতে হবে না। ওকে, সো এই গেল আমার টোটাল ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডটাকে আমি সাজাবো কীভাবে? ড্যাশবোর্ডটাতে আমার কী কী জিনিস থাকবে আমি যদি একটু লিখে ফেলি, তাহলে হোম পেজ ডিটেলস। এরপরে আমার হচ্ছে গিয়ে এখন আমি ইউএক্স বা হচ্ছে গিয়ে আমি আমার ইউএক্সটা ডিজাইন করব। ইউএক্স ডিজাইন করার প্রথমেই আমার পূর্ব শর্ত হচ্ছে গিয়ে আমার পেজ, হোম পেজ। তাহলে আমি প্রথম পেজটা নিয়ে যদি কাজ করি, হোম পেজ, রাইট? হোম পেজে কী কী ইনফরমেশান থাকবে? ফার্স্টে কী থাকবে বলেন তো? ফার্স্টে থাকবে হচ্ছে গিয়ে আমার হোম পেজে থাকবে হচ্ছে গিয়ে, হোম পেজে কী কী জিনিস থাকতে পারে বলেন? আচ্ছা, কী কী জিনিস থাকবে সেটা তো আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। কীভাবে দেখেন, প্রথমেই আমরা দিচ্ছি হোম পেজে ডিসপ্লে প্রোডাক্ট, তাই কি না? বা সার্চ অপশন ডিসপ্লে প্রোডাক্ট। আমি ডিসপ্লে প্রোডাক্টটা লিখে রাখি। এখান থেকে যে যে জিনিস, টোটাল জিনিসগুলো আমি নিয়ে আসি কপি করে। এখানে যে 14টা জিনিস আছে, এই 14টা বা 15টা জিনিস আমি নিয়ে আসি কপি করে। কপি করলাম Ctrl+C দিয়ে, আমি এখানে পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে। ডিসপ্লে প্রোডাক্ট, এটা কি থাকবে আমার হোম পেজে? প্রোডাক্ট ডিসপ্লে থাকবে আমার হোম পেজে, বলেন তো? মুসা, আপনি আছেন লাইনে? মুসা, আপনি কি আছেন? সাদিক মোহাম্মদ, আপনি আছেন? সরি, একটু ডিস্টারবেন্সের জন্য। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ডিসপ্লে প্রোডাক্ট, এটা থাকবে, তাই না? আমাদের হোম পেজের প্রোডাক্টের ডিসপ্লে হবে। আপনারা একটু রেসপন্স করেন, বুঝছেন? তা নাহলে মনে হয় কি একা একা কথা বলতেছি। সো ডিসপ্লে প্রোডাক্টটা থাকবে। এরপরে দেখেন আমাদের এখানে থাকবে সার্চ অপশন। সার্চ অপশন অবশ্যই থাকবে, তাই না? কিন্তু এই ফিল্টারগুলো থাকবে না। আমাদের যে হোম পেজে কি এই ফিল্টারগুলো থাকবে না? হোম পেজে ফিল্টার থাকবে না। ফিল্টার থাকবে হচ্ছে সার্চ করার পরে সার্চ অপশনের ভিতরে যখন আমরা চলে যাব তখন আমাদের হোম পেজে ফিল্টার অপশনগুলো অটোমেটিক চলে আসবে। হোম পেজে না, মানে সার্চ পেজে। আচ্ছা, এরপর হচ্ছে ভিউ প্রোডাক্ট। ভিউ প্রোডাক্টের ভিতরে কী কী থাকবে দেখেন। এই ভিউ প্রোডাক্টের ভিতরে থাকবে ক্যাটাগরি, বেস্ট সেলিং, অফার থাকলো, লেটেস্ট প্রোডাক্ট থাকলো। রিলেটেড প্রোডাক্ট কি আমার এখানে হোম পেজে থাকবে? রিলেটেড প্রোডাক্ট কিন্তু আমার হোম পেজে থাকবে না। তাহলে রিলেটেড প্রোডাক্টটা কোথায় থাকবে? এই যে ভিউ যেই প্রোডাক্ট, এই ভিউ প্রোডাক্টের ভিতরে আমার রিলেটেড প্রোডাক্টগুলো থাকবে। আমি এই বাকি জিনিসগুলো আমি এখানে দিয়ে দিতে পারি, যেমন আমার ক্যাটাগরি, আমার বেস্ট সেলিং প্রোডাক্ট, আমার অফার, লেটেস্ট প্রোডাক্ট, এই জিনিসগুলো আমি দিয়ে দিতে পারি আমার এই ড্যাশবোর্ডে। পারচেজ কি আমার ড্যাশবোর্ডে থাকবে? আমার ড্যাশবোর্ডে পারচেজ থাকবে না। আমার ড্যাশবোর্ডে শুধুমাত্র ডিসপ্লে থাকবে। পারচেসে ক্লিক করলে তখন হচ্ছে কি আমাকে পারচেস পেজে নিয়ে যাবে। পেমেন্ট থাকবে? পেমেন্ট থাকবে না। আচ্ছা, অর্ডার ট্র্যাকিংটা আমি রাখতে পারি অপশন, নো প্রবলেম। আরেকটা হচ্ছে হাউ টু মানে হচ্ছে গিয়ে একটা ব্লগ অথবা হচ্ছে গিয়ে একটা
কি বলে ব্লগ থাকতে পারে অথবা হচ্ছে ফোরাম থাকতে পারে যেখানে বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষজন ডিসকাস করে, বা হচ্ছে কিভাবে আপনি পারচেস করবেন, কিংবা টার্মস অ্যান্ড কন্ডিশনও যদি আমি বলি, বা পলিসি, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা হাউ টুর মধ্যে রাখতে পারি। ইনস্ট্যান্ট মেসেজিংটা থাকবে, এটা অলওয়েজ সব পেজে থাকবে। ইনস্ট্যান্ট মেসেজিংটা সবগুলা পেজে এটা ফিক্সড থাকবে, স্টিকি আকারে থাকবে। ওকে, সবগুলা পেজে থাকবে এটা স্টিকি আকারে। সো আমি যদি স্টিকি লিখে দিই, স্টিকিভাবে থাকবে এটা। ওকে, স্টিক হয়ে থাকবে। সো এরপরে কমেন্ট কি থাকবে ড্যাশবোর্ডে? নো, কেমন কমেন্ট থাকবে না, কমেন্টগুলো থাকবে না। ওকে, সো এরপরে দেখেন উইশ লিস্টটা আমার প্রোডাক্ট পেজ থেকে আমি উইশ লিস্ট দিব। আমার হোম পেজে আমার উইশ লিস্ট দরকার নাই। চেক আউট নাই, রিভিউ নাই, অ্যাড টু কার্ট না, দরকার নেই। সাপোর্ট সেন্টার থাকলো, সাপোর্ট সেন্টার আমার একটা ফিচার রেখে দিই, আমি এই ফুটারের মধ্যে রেখে দিব। লগ ইন সাইন আপ এগুলো তো অবশ্যই থাকবে, অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই থাকবে। আরেকটা জিনিস থাকবে কার্ড, ভিউ কার্ড। যখন কেউ কোনো কিছু কার্ডে অ্যাড করবে, হোম পেজে কার্ড থাকতে পারে, নো প্রবলেম, ভিউ কার্ড। সো ওভারঅল আমি এই ইনফরমেশনগুলো আমার হোম পেজে আমি রাখবো, তাই না? সো এই ইনফরমেশনগুলোর ছাড়াও আমার আরও কিছু বাড়তি জিনিস আমাকে রাখতে হবে। কী কী? যেমন এর বাইরে আর কী কী জিনিস আমরা রাখতে পারি? এর বাইরে আমরা রাখতে পারি ব্যানার রাখতে পারি, আমরা বিভিন্ন ধরনের অ্যাড রাখতে পারি, প্রোডাক্টের ভিডিও রাখতে পারি, অ্যাবাউট আস রাখতে পারি, তাই না? এই জিনিসগুলো আমরা রাখতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস, যেগুলো আমাদেরকে রাখতেই হবে। এবং এর বাহিরে পাশাপাশি আমাদের কী কী জিনিস না রাখলেই না, সেই জিনিসগুলো আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আজকে আমরা একটা লেআউট রেডি করব, যে আমাদের যেই ফটোশপের ডিজাইন, এই ফটোশপ ডিজাইনের জন্য আমরা একটা লেআউট ক্রিয়েট করব, ঠিক আছে? সো লেআউটটা কীভাবে ক্রিয়েট করব দেখেন, ফটোশপের যখন আমরা কোনো একটা ফাইলে যাব, ফাইলে যে নিউতে ক্লিক করব, নিউতে যাওয়ার পরে এখন বর্তমানে ওয়েবসাইটগুলোর হাইট এবং উইথ হচ্ছে কি আপনার অনেকে 1920x1080ও দেয়, আবার কেউ কেউ 1600 হাইটটা আসলে ম্যাটার করে না, ম্যাটারটা করে উইথটা অনেকে 1600 দেয়। তো আমরা 1600 দিয়ে শুরু করলাম, 1600 দিলাম। এবং হাইটটা অনেকে এক একজন এক এক রকম দেয়, সো আমরা আপাতত 2500 দিলাম। 25,000 হয়ে গেছে। পিক্সেল, অবশ্যই পিক্সেল। ওকে, এখানে রেজুলেশন যা আছে, অনেকে 72 দেয়, কেউ 100 দেয়, এটা রেজুলেশন ফ্যাক্ট না, কারণ আপনাদের ডিজাইনগুলো হচ্ছে কি ডিপিআইতে যাবে আর কি, ডেন্সিটি পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চে যায় না। ডিপিআই যেটা হচ্ছে কি আপনার সিএসএস বা হচ্ছে গিয়ে এইচটিএমএল দিয়ে কোড করে দেন হচ্ছে কি আসলে পিএসডি টু এইচটিএমএল কনভার্ট করে নেয়। সো যাই হোক, এগুলো আমরা হচ্ছে গিয়ে যেভাবে আছে এভাবে নিব। 8GB কালার মোডটা 8GB নিব, নিয়ে আমরা ওকে দিয়ে দিব। তার আগে আমি নাম দিয়ে দিই আমার মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট। সো আজকের ক্লাসটা মূলত একটু থিওরি গেল কেন, কারণ ওয়েবসাইটের ভিতরে আমরা প্রসিডিউরটা, কাজের একটা প্রসিডিউর তো থাকে, প্রসিডিউরটা যদি আমরা ভালো মতো না জানি আসলে কাজ করতে পারবো না আমরা, রাইট? সো আমাদের এখন মেইন কাজ হচ্ছে আমাদের একটা ওভারভিউ রেডি করা, যে আমাদের ডিজাইনটা আসলে কেমন হবে, আমাদের পিক্সেলগুলো দেখতে কেমন হবে। সো এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দুই পাশে একটা ভালো এরিয়া আপনাদেরকে ফাঁকা রাখতে হবে। যেমন আমি যদি বলি ভালো এরিয়া বলতে কতটুকু এরিয়া, আমি যদি এখানে একটা ড্র করি এবং এটার হাইট দেই হচ্ছে গিয়ে, হাইট যাই থাকুক, হাইট সে আমি 100 পিক্সেল দিলাম এবং আনলিঙ্ক করে দিই, সরি লিঙ্ক হয়ে গেছে, আনলিঙ্ক করে আমি এটার উইডথ দিব হচ্ছে গিয়ে আমি 200 পিক্সেল। ওকে, 200 পিক্সেল চাইতে একটু বেশি দেওয়া যায়, 250 পিক্সেল দিতে পারি, 250 পিক্সেল দিলে সেফ মার্জিন থাকে। ওকে, 250 পিক্সেল দিলাম। এই 250 পিক্সেল দেখেন এখানে আমার যে রেক্টেঙ্গেলটি আসছে, এখানে আমি স্ট্রোক দিয়ে দিই ব্ল্যাক কালার, তাহলে আমার সুবিধা হবে। ফিল কালার আমি করে দিলাম নন। এটা হচ্ছে আমি আমার ফাইলটাকে রেডি করবো, রাইট? সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা রেডি হয়ে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, এটার স্ট্রোকটা বেশি চিকন হতে এটা ধরতে পারতেছে না, আমি স্ট্রোকটাকে একটু মোটা করি। সো আমি এটার জিনিসটাকে একদম বাম পাশে অ্যালাইন করে দিলাম। আমি যদি এখান থেকে এই এত কষ্ট না করে ক্যানভাসের এই যে লেফট অ্যালাইন করে দিই, ও একদম লেফট সাইডে অ্যালাইন হয়ে যাবে। যখনই ও লেফট সাইডে অ্যালাইন হয়ে গেল, আমি একটা গাইডলাইন নিয়ে এসে ওর এই পাশে রেখে দিলাম। ওকে, ঠিক
আছে। সো আমি যদি গাইডলাইনটা এখানে রাখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাইডলাইনটা এখানে আসছে এবং আমি এটার স্ট্রোকটাকে ইনসাইড করে দিই। স্ট্রোকটা করে এই যে স্ট্রোক, এটা ইনসাইডেই আছে, ঠিক আছে, আমার মেইন ইনসাইডেই আছে, এটা সমস্যা নেই। সো এখানে আমি 2.5 পিক্সেল রাখলাম, 250 পিক্সেল আমি এই ডান পাশে রাখলাম এবং একইভাবে আমি বাম পাশেও 250 পিক্সেল রেখে দেবো। আচ্ছা, বাম পাশে 250 পিক্সেল আমি বুঝবো কী করে? বাম পাশে 250 পিক্সেল বুঝতে হলে আমাকে এটাকে মাপ দিতে হবে এই জায়গায়। তাহলে আমি এটাকে যদি সিলেক্ট করে যদি আমি রাইট অ্যালাইন করি তাহলে আমার এটা রাইট অ্যালাইন হয়ে গেল এবং আমি এটাকে ধরে সুন্দর আমি 250 পিক্সেল রেখে দিলাম। সো এখন আমার এটা আর দরকার নেই। সো আমার ডানে 250 পিক্সেল, বামে 250 পিক্সেল ফাঁকা রেখে আমার মিডলের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুতে আমি কাজ করবো। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের ডিজাইনটা যদি আমি বলি, আমার ওয়েবসাইটের ডিজাইনটা হবে এটা হবে আমার ওয়েবসাইটের ডিজাইন। আমার এই দুই পাশ ফাঁকা থাকবে, এই দুই পাশে আমার মেজর কোনো কন্টেন্ট থাকবে না, বাট আমার উপরের এই জায়গাটা থেকে শুরু হবে আমার আসলে এই মাঝের এই অংশটুকুতে আমি সব ধরনের টেক্সট, লোগো, ব্যানার যা কিছু দিই না কেন আমি শুধুমাত্র এই মাঝের অংশটুকু ব্যবহার করব। দুই পাশের এরিয়া আমি ফাঁকা রাখবো। এই দুই পাশের এরিয়া অনেকে অ্যাড দেয়, এই এরিয়াটাতে অনেকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে চায়, অ্যাডের জন্য দিয়ে দেয়, এখান থেকে কিছুটা প্রফিট হয় অ্যাড ট্যাড আসলে, মানুষজন অ্যাডে ক্লিক করলে। সো এভাবে আমরা একটা লেআউট ক্রিয়েট করে নিলাম। ওকে, সো লেআউট ক্রিয়েট করার পরে আমরা যেটা করবো যে আমরা একটা আরেকটা শেপ ক্রিয়েট করি। শেপটা কী রকম? শেপটা হচ্ছে গিয়ে আমরা একটা এটার হাইটটা নিব কত? হাইটটা নিব আমি 100 পিক্সেল এবং উইডথ কত নিব? উইডথ নিব হচ্ছে আমার এই টোটাল উইডথ কত? 1600, তাই না? আমি 1600 নিব। ফ্রম সেন্টার দেওয়ার দরকার নেই, এখানেই দিলাম, চলে আসবো, এই যে চলে আসলো অটোমেটিক। এটাকে আমরা কালার করে দিই, কালার আমরা দিয়ে দিই আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিই, এই কালারটি রাখি আপাতত। রেখে এখানটাতে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম, এটাকে টপ অ্যালাইন করে দিলাম। সো এটা আমার 100 পিক্সেল। সো এই 100 পিক্সেলটা আমরা মানে মোটামুটি একটু গ্যাপ রাখবো। আমরা অলওয়েজ এই 100 পিক্সেলটাকে গ্যাপ রাখবো, কারণ হচ্ছে গিয়ে কি, এই যে আপনারা যদি দেখেন এই ডিজাইনগুলোকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই ডিজাইনগুলোকে যদি লক্ষ্য করেন উপরের দিকের এরিয়াটা একটু ফাঁকা রাখে। তার কারণটা কি? কারণ আমি ইতিমধ্যেই বলেছি যে গুগল ক্রোমই হোক বা যে কোনো ওয়েব ব্রাউজার হোক মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন নোটিফিকেশান দেয়, রাইট? বিভিন্ন নোটিফিকেশান দেওয়ার ফলে আমাদের এই এরিয়াটুকুকে একটু ব্ল্যাঙ্ক রাখতে হয়। ইভেন এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 পিক্সেল রাখে নাই, বাট একটা স্মার্ট এরিয়া রেখেছে, ঠিক আছে? এই যে মেইন অপশনটা কিন্তু আমার এইটা, ক্যাটাগরিটাকে ও বেশি প্রায়োরিটি দেয় নাই, যার কারণে ক্যাটাগরিটাকে উপরের দিকে ও রেখে দিয়েছে। বাট এটা উচিত না, এখানে একটা স্পেসিফিক এরিয়া আপনাদের ফাঁকা রাখা উচিত। যেমন গুগলও এখানে অ্যাটলিস্ট 50 পিক্সেল ফাঁকা রাখছে গুগল, তাই না? সো এই ধরনের একটু গ্যাপ রাখবো। আমি স্ট্যান্ডার্ড আমি বলবো যে 100 রাখেন। এখানে আমরা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিব, যেগুলো আমাদের খুব একটা আহামরি দরকার নেই। এর পরবর্তী আমরা নিব হচ্ছে গিয়ে আবার আমরা ক্লিক করব এই জায়গাটাতে, তাহলে কী থাকবে? এই জায়গায় থাকবে ব্ল্যাঙ্ক এবং এই জায়গাগুলোতে থাকবে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আইকনস। তাহলে আমি যদি একটু নোট করে রাখি, এখানে ক্লিক করে বা আমি শিফট ধরে আমি ড্রপ করে দিই। দেখেন এটা আমি একটা ব্ল্যাঙ্ক ইমেজ নিয়েছি, এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক ইমেজ। এই ব্ল্যাঙ্ক ইমেজটাকে নিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এই ব্ল্যাঙ্ক ইমেজটাকে নিয়ে আমি ডুপ্লিকেট করে দিলাম। ওকে, এবার এই তিনটাকে আমি যদি লেয়ারগুলো সিলেক্ট করি, লেয়ার করি আমার এই যে লেয়ার, এই তিনটা ইমেজ, এই ফ্রেম তিনটা, তাই না? তিনটা ফ্রেম, এই তিনটা ফ্রেমকে ধরে আমি এখান থেকে সিলেকশন দিব, সিলেকশন, এবং এটাকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে দিলাম, সমান আছে। সো আমি আমার গাইডটাকে অফ করে দিই। সো আমি বলেছিলাম যে আমার এই গাইডের বাহিরে কিছু যেতে পারবে না, যা থাকবে গাইডের ভিতরে থাকবে। সো আমি এই গাইডের ভিতরে এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলোকে নিয়ে আসলাম। সো আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমি বসালাম। এটা হচ্ছে একটা ইউএক্স রেডি করতেছি আমি। আমার ডিজাইনগুলো কোথায় কী হবে এটার একটা ফর্মুলেশন বা এটার একটা
ডেমো আমি রেডি করছি, ঠিক আছে? ক্লায়েন্ট যদি এটা অ্যাপ্রুভ করে দেন আমি এটাতে কালার দিব, ইমেজ দিব, এডিট করব, যা করার আমি করব, পরেরটা পরে। বাট আগে হচ্ছে কি আমার কাজ, ওকে? সো এরপরে আমি যেটা করবো, এরপরে আমি আবার ক্লিক করব, ক্লিক করে এখানে আমি হাইট দিব হচ্ছে কি, এবার আমি হাইটটা একটু বাড়িয়ে দিব 150, এবং আমি এখানে উইডটা দিব, আমার টোটাল উইড হচ্ছে 1600, রাইট? সো আমি 1600 দিয়ে দিলাম। 1600 দিয়ে দেওয়ার পরে আমার এখানে অ্যালাইনে চলে আসবো, অ্যালাইনে এসে আমি এখান থেকে অ্যালাইন করে নিব, এটাকে ক্যানভাস দিব, এটা একদম সেন্টার অ্যালাইন করব, এবং কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, কালার আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে গ্রে বা ব্লু। এই কালারটা দিতে পারি বুঝার জন্য, জাস্ট আপাতত বুঝবো আমি। সো এটা দেখেন 150 পিক্সেল, তার মানে এটার চাইতে এটা একটু মোটা, রাইট? এটার চাইতে এটা একটু মোটা। এটা হবে আমার টপ মেনু বার। এই টপ মেনু বারে থাকবে কি হয়, সার্চ আইকন থাকবে, নাহলে ক্যাটাগরিগুলো থাকবে, মানে আমি টপ মেনু বারে কী কী অপশন রাখতে চাই। সো আমি টপ মেনু বারে যে যে অপশনগুলো রাখতে চাই সেই সেই অপশনগুলো আমি টাইপ করব। তার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাই আগে, যে টেমপ্লেটগুলো আসলে কীরকম হয়। আমি যদি এই টেমপ্লেটটা একটু ওপেন করি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি যদিও, তারপর আমি একটু টাইম নিব।